প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন নিউজ আওয়ার এক্সট্রায়। আপনারা জানেন যে রাষ্ট্রপতির সংলাপ শেষে সার্চ কমিটি গঠন করা হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে সার্চ কমিটি গঠন করার পর তারাও কিছুটা কাজ শুরু করেছে এবং এই সার্চ কমিটির ক্রিয়া প্রতিক্রিয়াও রয়েছে। অন্যদিকে রামপাল বিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে আজ অর্ধদিবস হরতাল পালন করা হয়েছে এবং হরতাল প্রতিহত করতে গিয়ে পুলিশের চিরচেনা মারমুখী আচরণ আমরা আজকে লক্ষ্য করেছি। তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে হরতালে পিকেটিংয়ের সংবাদ সংগ্রহ করতে গিয়ে দায়িত্বরত সাংবাদিকদের উপর হামলা। বিশেষ করে এটিএন নিউজের রিপোর্টার ঈশান বিন দিদার ও ক্যামেরা পার্সন আব্দুল আলিমের উপর ন্যাক্কারজনক হামলা ও মারপিটের ঘটনা আজ ঘটেছে। এর আগেও পুলিশ বিভিন্ন সময় পিকেটারদের উপর হামলার মতো সাংবাদিকদের উপর হামলা করার ঘটনাও আমরা কিন্তু দেখেছি। পুলিশের এই মারমুখী আচরণ, রামপাল ইস্যু, সার্চ কমিটি, দেশের রাজনৈতিক পরিস্থিতি, এই সব কিছু নিয়ে গণমাধ্যম কর্মীদের পর্যবেক্ষণ জানার চেষ্টা করবো আমরা আমাদের আজকের নিউজ আওয়ার এক্সট্রায়। আমরা শিরোনাম রেখেছি পুলিশ ও রামপাল। আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক এবং bdnews24.com-এর সিনিয়র সম্পাদক আমানুল্লাহ কবির, আছেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, এবং আমাদের সঙ্গে অল্প কিছুক্ষণের মধ্যেই যোগ দেবেন ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত। এবং এছাড়াও আমরা মঞ্জুরুল হাসান বুলবুল, যিনি সভাপতি বিএফইউজের, তার সঙ্গে আমরা টেলিফোনে সংযুক্ত হব। তবে যেই বিষয়টি নিয়ে আমরা আজ সাজিয়েছি যে পুলিশ ও রামপাল এবং যে ঘটনাটি জানালাম, আমাদের সহকর্মী আশিকুর রহমান অপু আজকের এই ঘটনাটি নিয়ে একটি রিপোর্ট করেছেন। আমরা রিপোর্টটি দেখে এসে আলোচনায় আসছি। এই ছবি তোলার সময়ই পুলিশ সদস্যরা ক্ষেপে যায় ক্যামেরাম্যান আলিমের ওপর। তারপর চলে বুটের আঘাত, লাঠির বাড়ি। থানার ভেতরে টেনে নিয়ে মারা হয় এই সংবাদকর্মীকে। আলিমের উপর নির্যাতন ঠেকাতে ছুটে আসেন সহকর্মী ঈশান। তাকেও বেধড়ক মারে পুলিশ সদস্যরা। হঠাৎ করে একজনকে পুলিশ আটক করে নিয়ে আসে। তো আটকের দৃশ্য সংগ্রহ করার সময় আসলে আলিম ভাইকে হঠাৎ করে ভেতরে নিয়ে অতর্কিত হামলা চালায় 20-30 জন পুলিশ। এর মধ্যে যখন আলিম ভাই বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিল, তখন আসলে ঈশান ভাই ভেতরে আসে যখন ঘটনাটা দেখার জন্য, তখন আসলে ঈশান ভাইয়ের উপরেও হামলা চালায় পুলিশ। আমরা সবাই ওদিকে ব্যস্ত ছিলাম, হঠাৎ দেখলাম যে সে এদিকে গণ্ডগোল যেটা আমি সিসি ক্যামেরায় দেখলাম। তো ভিতরের ছবি আছে, ভিতর থেকে প্রায় 10-15 জন, অলমোস্ট 10-15 জন নিয়ে এসে এদিকে যার যার মতো ইচ্ছা মতো মারতেছে। অবর্ণনীয় বিষয়। নির্যাতনে শরীরের কয়েক জায়গায় আঘাত লাগে আলিমের। কপাল দিয়ে ঝরে রক্ত, মেরুদণ্ড আর পায়ে গুরুতর আঘাত পান ঈশান। তারপরেও চিকিৎসা না দিয়ে থানায় আটকে রাখা হয় এই দুই সংবাদকর্মীকে। খবর পেয়ে শাহবাগ থানায় ছুটে যায় এটিএন নিউজ পরিবার। দুই সংবাদকর্মীকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। যা কিছু ঘটছে সেটা ক্যামেরা বন্দি করে জনসমক্ষে তুলে ধরা, এটাই দায়িত্ব। সেখানে তার অপরাধটা কোথায়? এখানে তো আমি কোনো অপরাধ দেখছি না। পুলিশ সাংবাদিকদের উপর চড়াও বা হবে কেন, আর সাংবাদিকরাই বা মার খাবে কেন? এখানে তো তাদের দায়িত্ব, পুলিশ যেরকম দায়িত্ব পালন করছেন, সাংবাদিকরাও তাদের দায়িত্ব পালন করছে। আমি আশা করি, এটাই আমার ধ্যান ধারণা, যে যা ঘটনা ঘটে গেছে এই আজকে বেলা 1টা থেকে 1:30টার মধ্যে, এর যেন কোনোদিন পুনরাবৃত্তি না হয়। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা। আমরা রিপোর্টটি দেখলাম। ইতিমধ্যে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন
সিনিয়র সাংবাদিক এবং সম্পাদক ভোরের কাগজ শ্যামল দত্ত, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে ঠিক এই মুহূর্তে টেলিফোনে আছেন বিএফইউজের সভাপতি মঞ্জুরুল হাসান বুলবুল। আমরা একটু টেলিফোনে তার সঙ্গে কথা বলে তারপর আমরা আলোচনা শুরু করতে চাই। মঞ্জুরুল হাসান বুলবুল, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনি নিশ্চয়ই এই ঘটনাটি জানেন এবং ইতিমধ্যে ফেসবুকেও আপনি একটি স্ট্যাটাস দিয়েছেন এবং আপনি শাস্তি দাবি করেছেন। একটা বিষয় একটু জানতে চাই, আসলে অতীতেও সাংবাদিকদের উপর হামলার অনেক ঘটনা ঘটেছে এবং ক্লোজড করা হয়েছে। তো আপনি আসলে কি ভরসা পাচ্ছেন বা কতটুকু ভরসা পাচ্ছেন এবার কতটুকু শাস্তি হবে বা শাস্তি কি আদৌ হবে? দেখেন, বাংলাদেশের সাংবাদিক নির্যাতনের ঘটনার কোনো বিচার হয় না, সেরকম একটি সংস্কৃতির মধ্যে আমরা বসবাস করি। আমরা যদি আমাদের যে তথ্য পরিসংখ্যান তার আমাদের হাতের মধ্যে আছে, সাগর রনি হত্যাকাণ্ডের ঘটনাটা তো বিশাল বড়। এছাড়াও সাংবাদিক হত্যাকাণ্ডের মধ্যে প্রায় 2 ডজন সাংবাদিক 4.5 দশকে বাংলাদেশে খুন হয়েছেন। তার মধ্যে শুধুমাত্র গৌতম দাস হত্যাকাণ্ডের বিচার হয়েছে সমকালের ফরিদপুর প্রতিনিধি নিম্ন আদালতে, এটি উচ্চ আদালতে যাওয়ার অপেক্ষায় আছে। হারুন রশিদ খোকন খুলনার, তার মামলাটির চার্জশিট দেওয়া, ফাইনাল রিপোর্ট দেওয়া হয়েছে। এছাড়া কোনো হত্যাকাণ্ডের বিচার হয়নি এবং আমরা সাংবাদিক নির্যাতনের কোনো বিচার কখনোই হয় না। তো আমরা বারবারই বলি যে সেই জন্যই বাংলাদেশকে বলা হয় পার্সিয়াল ফ্রি কান্ট্রি। গণমাধ্যমের দিক থেকে আন্তর্জাতিক সংগঠন প্রেস ফ্রিডমের যে ফ্রিডম ফোরামের যে ওয়ার্ল্ড ম্যাপ আছে তাতে বলা হয় যে বাংলাদেশের পার্সিয়াল ফ্রি কান্ট্রি। এবং এইখানে আমরা যেটা দেখি যে কখনো কখনো স্টেট অ্যাক্টর, মানে রাষ্ট্রের পক্ষ থেকে পুলিশ বা রাষ্ট্রের যারা ক্ষমতায় থাকেন তাদের দলীয় নেতাকর্মী, তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মী, তারাও যেমন সাংবাদিকদের উপর কখনো কখনো চড়াও হন এবং তার পাশাপাশি কখনো কখনো নন স্টেট অ্যাক্টর যারা সরকারের সঙ্গে নেয় কিন্তু বাইরে আছেন, কিন্তু সাংবাদিকতার এই স্বাধীনতাকে পছন্দ করেন না, তারাও চড়াও হন। যেমন হেফাজতের সবার সময় নাদিয়া শারমিন নামে একজন নারী সাংবাদিককে আহত করা হয়েছে। কাজে আমরা কখনো কখনো স্টেট অ্যাক্টর দ্বারা আক্রান্ত হই, কখনো কখনো নন স্টেট অ্যাক্টর দ্বারা আক্রান্ত হই। এখন আজকে যে ঘটনাটি ঘটেছে সেটি নিন্দনীয় এই কারণের জন্য যে স্টেট অ্যাক্টরের সবচেয়ে স্পর্শকাতর একটি অংশ, যাদের নিরাপত্তা বিধানের দায়িত্ব, তারা সেই পুলিশ আমাদের সাংবাদিকদেরকে পিটিয়েছেন। শুধুমাত্র এই না যে ঘটনাস্থলে দুই পক্ষ বা যারা হরতাল করছিলেন তার সঙ্গে পুলিশের সংঘর্ষের মধ্যে পড়ে তারা আহত হয়েছেন, তারা পুলিশি নির্যাতনের শিকার হয়েছেন, সেরকম না। এটি পুলিশ খুব ডেলিভারেটলি উদ্দেশ্যমূলকভাবে তাদেরকে থানায় ধরে নিয়ে গেছেন, ক্যামেরাম্যানকে ধরে নিয়ে গেছেন, তাকে প্রতিবাদ করার সময় আমাদের যে রিপোর্টার তাকে আহত করেছেন। এবং আমরা যে একটু ছবি দেখেছি তাতে পুলিশের নৃশংস চেহারা আমরা প্রত্যক্ষ করেছি। আমি খুব বিনয়ের সঙ্গে বলতে চাই, মাত্র এক সপ্তাহ আগে বাংলাদেশ পুলিশ সপ্তাহ পালিত হয়েছে। সেখানে পুলিশদের সেই সমাবেশগুলিতে আমরাও গিয়েছি এবং সেখানে আমরা বারবার বলার চেষ্টা করেছি যে পুলিশের মানবিক চেহারা দেখতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী সে আহ্বান জানিয়েছেন। পুলিশ বলেছে তারা এখন দেশপ্রেমিক পুলিশ। পুলিশ বলেছে তাদের চরিত্রের পরিবর্তন হয়েছে। কিন্তু যে বর্বরতম চেহারা আমরা শাহবাগ থানাতে এই পুলিশ কনস্টেবলদের দেখলাম, সেটি আসলে এই পুলিশ সপ্তাহের যে স্পিরিট, যে চেতনা, তার সঙ্গে যায় না। কাজে আমি যে কথাটি বলতে চাই যে কি স্টেট অ্যাক্টর কি নন স্টেট অ্যাক্টর, যেখান থেকেই কোনো সাংবাদিক কখনো আক্রান্ত হয় সেটা বিচার হওয়া উচিত। একটি হত্যাকাণ্ডের বিচার না হলে আরেকটি হত্যাকাণ্ডে যেমন উৎসাহিত হয়, একটি নির্যাতনের বিচার না হলে আরো নির্যাতন উৎসাহিত হয়। আমরা কালকেও প্রত্যক্ষ করেছি যে জাতীয় সংসদে একজন সরকার দলীয় সংসদ সম্পাদকদের সম্পর্কে বিষোদ্গার করেছে। আমি স্পষ্টভাবে বলতে চাই যে সম্পাদক, সাংবাদিক বা কারো বিরুদ্ধে কারো কোনো অভিযোগ থাকলে পরে তার আইনে কাঠামোর মধ্যে তার বিচার হতে হবে। প্রেস কাউন্সিল আছে, সেখানে যেতে পারেন, ফৌজদারি আইনে যেতে পারেন। কিন্তু যেখানে যেখানে সংসদে আমাদের আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ নাই, সেখানে আমাদের বিরুদ্ধে ঢালাও বিষোদ্গারটা গ্রহণযোগ্য নয়। আর শাহবাগ থানায় যে পুলিশের নির্যাতনটি হয়েছে, আমি স্পষ্টতই বলি যে এটি সরকারের ভাবমূর্তি চূড়ান্তভাবে লঙ্ঘিত হয়েছে এবং সরকারকে, পুলিশ বাহিনীকে আমরা দেখেছি তাকে বরখাস্ত করা হয়েছে, সাসপেন্ড করা হয়েছে। আমরা মনে করতে চাই যে কয়েকজনের চেহারা আমরা সেখানে প্রত্যক্ষ করেছি তাদের সবার সম্পর্কেই দৃষ্টান্তমূলক শাস্তি নিয়ে এবং সেটা দৃশ্যমান করতে হবে যে তারা 3 দিন পরে, আমরা দেখেছি যে চট্টগ্রামে যখন পুলিশরা সাংবাদিকদের উপরে চড়াও হয়েছে, আমাদের দাবির মুখে আকবর আলী সাহেবকে কিছুদিন সাসপেন্ড করে রাখা হলো, পোস্টিং দেওয়া হলো না। কিন্তু আমরা যখন বিষয়টা একটু ভুলে যেতে থাকলাম তখন তাকে একটা প্রাইজ পোস্টিং দেওয়া হলো। এটাও এক ধরনের ছলচাতুরি, এক ধরনের প্রতারণা। কাজেই পুলিশ যখন পুলিশ সপ্তাহে নানা ধরনের ওয়াজ নসিহত করেন তার সদস্যদের উদ্দেশ্যে, সেই ওয়াজ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সেই ওয়াজ নসিহত যে তার
নিম্নতম পর্যায়ে পৌঁছে না, এটি হলো তার প্রমাণ। এবং এইখান থেকে আমরা বের হতে চাই। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা বিদেশে উচ্চতর প্রশিক্ষণ নেন এবং সেই প্রশিক্ষণ শেষে এসে তারাও তাদের পুলিশ স্টাফ কলেজে বা বিভিন্ন জায়গায় যখন বক্তব্য দেন, তখন আমরা দেখি যে তারা একটা মানবিক চেহারার পুলিশ গড়ে তুলতে চান, কিন্তু তাদের এই বক্তব্য তাদের সহকর্মীদের কাছে, মাঠ পর্যায়ের সহকর্মীদের কাছে যায় না। এবং তার ফলে আমরা নির্যাতিত হই, আমরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নির্যাতিত হই। আর শাহবাগের এটিএন নিউজের 2 জন সাংবাদিককে যে নির্যাতন করা হলো, এটা পেশাগত দায়িত্ব পালনের সময় না, তাদেরকে ধরে এনে ডেলিভারেটলি উদ্দেশ্যমূলকভাবে করা হয়েছে। কাজেই এটি শুধুমাত্র সাসপেন্ড বা ক্লোজ করা নয়, একজন সাধারণ মানুষকেও যদি এইভাবে ধরে এনে থানায় নির্যাতন করা হয়, সেটারও যেমন আমরা বিচার দাবি করি। একজন সাংবাদিক কর্মীকে পেশাগত পরিচয় দেওয়ার পরেও তাকে যেভাবে ডেলিভারিতে নির্যাতন করা হয়েছে, সেটি পুলিশি আইন এবং প্রচলিত আইনের মধ্য দিয়ে বিচার হওয়া উচিত। আমি উচ্চতর আদালতের দৃষ্টি আকর্ষণ করব, তারা সুমোটো অনেক সিদ্ধান্ত দেন। নিশ্চয়ই আগামীকাল যখন কোর্ট খুলবে বা ছুটির পরে যখন কোর্ট খুলবে, আমাদের মহামান্য বিচারালয় প্রতি দৃষ্টি আকর্ষণ করছে যে এটাতে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা সেটা তারা দেখবেন। মানবাধিকার কমিশনকে আহ্বান জানাচ্ছি, এটাতে আমাদের 2 রিপোর্টার এবং সাংবাদিকদের মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা সেটা তারা দেখবেন। তার পাশাপাশি আমি অ্যাটর্নি জেনারেলকে অনুরোধ করবো যে এই বিষয়ে তিনি বিচার বিভাগকে ঊর্ধ্বতন বিচার বিভাগের দৃষ্টি আকর্ষণ করে আমি একটা বিষয় একটু জানতে চাই বিএফইউজের সভাপতি হিসেবে আপনাদের সংগঠনের পক্ষ থেকে কি কোনো উদ্যোগ নেওয়া কি যেতে পারে? আমাদের দিক থেকে আমাদের সংগঠন, আপনারা খেয়াল রাখবেন যে আমাদের এটা পেশাগত মর্যাদা রক্ষার একটা সংগঠন। আমরা যেটা বলি যে আমরা এইখানে যে প্রতিষ্ঠানে তারা কাজ করেন সেই প্রতিষ্ঠান উদ্যোগ গ্রহণ করবে, তার সঙ্গে আমরা থাকবো। তার নিয়োগকারী কর্তৃপক্ষ উদ্যোগ গ্রহণ করবে, তার সঙ্গে বাংলাদেশের সমস্ত সাংবাদিক সমাজ থাকবে। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের 10টা অঙ্গ ইউনিয়ন, এটিএন নিউজ এই ব্যাপারে যে সকল আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বিএফইউ তার সঙ্গে থাকবে। এবং এটা যতদিন বিচার না হয়, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি মাননীয় প্রধানমন্ত্রী যত উচ্চতর পর্যায়ে এই বিষয়ে আমাদের কণ্ঠস্বর সাংবাদিকদের পক্ষ থেকে উঁচুতে তুলে ধরা দরকার, আমরা তাই করব। জি, জনাব মঞ্জুরুল হাসান বুলবুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোনে সংযুক্ত হওয়ার জন্য। আমি প্রথমেই একটু ফরিদা ইয়াসমিনের কাছে আসতে চাই। আমরা দেখলাম রিপোর্টটি, আসলে মঞ্জুরুল হাসান বুলবুল যেমনটি বলছিলেন যে উদ্দেশ্যমূলকভাবে এবং ধরে নিয়ে গিয়ে থানার মধ্যে প্রথমে আমাদের ক্যামেরা পার্সনকে বুট দিয়ে, লাথি দিয়ে এবং বেয়নের পুলিশের আমরা জানি যে বন্দুকের বাট দিয়ে পেটানো হয়েছে, এবং পরে বাধা দিতে গেলে আমাদের সাংবাদিক রিপোর্টারকেও পেটানো হয়েছে। আসলে এই ধরনের পুলিশের উপর পুলিশের যে আচরণ আমরা কিন্তু এর আগেও গণমাধ্যম কর্মীদের উপর দেখেছি। আসলে আপনি কিভাবে দেখছেন এই বিষয়টিকে? প্রথমে আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং যারা দোষী তাদের কঠোর শাস্তি দাবি করছি। দেখেন, একটা কর্মসূচি ছিল তেল, গ্যাস, খনিজ সম্পদ, বিদ্যুৎ, বন্দর রক্ষা কমিটির হরতাল। এটা পূর্ব ঘোষিত হরতাল। 6টা থেকে 2টা পর্যন্ত তাদের হরতাল ছিল। সেই হরতাল মোটামুটি শান্তিপূর্ণভাবেই তারা শেষ করেছে, মানে শেষ করার কাছাকাছি সময়ে 2টার ঠিক কিছু আগে, সে সময় তারা যখন যারা হরতালকারী ছিল তাদেরকে লাঠিপেটা, টিয়ার গ্যাস, পুলিশ টিয়ার গ্যাস, পিকেটার যারা হরতাল আহ্বান করেছে, পিকেটার যারা ছিল, পিকেটার তারা ওখানে আসলে ওরকম কিছু করে না। তারা গাড়ি ভাঙচুর করেনি, কোনো আগুন ধরিয়ে দেয়নি। তারা সেখানে মিছিল করছিল এবং এগিয়ে যাওয়ার চেষ্টা করছিল ক্যাম্পাস থেকে বেরিয়ে, কিন্তু তাদেরকে বাধা দেওয়া হয়। লাঠিপেটা করা, টিয়ার গ্যাস ছোড়া এবং জল কামান ব্যবহার করেছিল। তো সাংবাদিকরা তাদের দায়িত্ব পালন করতে গিয়েছে। সেখানে যখন তারা ছবি তুলছিল, আমি আমার অফিসের যারা প্রত্যক্ষদর্শী ক্যামেরাম্যান ছিল তাদের সঙ্গেও কথা বলেছি। তাদের কাছ থেকেও যেটা জানলাম যে যখন ছবি তুললো এবং তার ছবিটা খুবই এক্সক্লুসিভ ছবি হয়েছিল, ক্যামেরাম্যান যখন এটিএন নিউজের ক্যামেরাম্যান, তখনই তাকে টার্গেট করে পুলিশ এবং পিটিয়ে থানার ভিতরে নিয়ে যায়। ভিতরে নিয়ে তারা গেট বন্ধ করে দেয় এবং অন্য সাংবাদিকরা কিন্তু সেখানে ঢোকার চেষ্টা করেছিল, কিন্তু তাদেরকে ঢুকতে না দিয়ে তাকে পেটায়। তো এটা কোনো সভ্য সমাজে এরকম ঘটনা ঘটতে পারে না। আমরা বলি পুলিশ জনগণের বন্ধু, তারা কি আসলে জনগণের বন্ধু?
সবসময় দেখেছি যখন সাংবাদিকরা দায়িত্ব পালন করতে গেছে পুলিশ তাদের উপর চড়াও হয়। আমি একটা বিষয় একটু জানতে চাই, এই যে মঞ্জুল হাসান বুলবুল কিছুক্ষণ আগে আমাদেরকে বলছিলেন যে সাংবাদিক নির্যাতনের বিচার কখনোই হয় না, না। হয়নি। আমি বলছি 1996 সালে তখন বিএনপি সরকার ক্ষমতায়, আমাদের একজন সিনিয়র ফটোগ্রাফার জহিরুল হক, তিনি চট্টগ্রামে স্টেডিয়ামে দায়িত্বরত ছিলেন। তখন পুলিশের সঙ্গে তার একটু বচসা হয়, কিন্তু সেই পুলিশ তাকে ঘুষি মারতে যায় এবং ঘুষিও মারেও। তিনি খুবই সিনিয়র সাংবাদিক, তিনি এখন মানে গত হয়েছেন, ইন্তেকাল করেছেন বেশ 1-1.5 বছর হলো। আমাদের ফটোগ্রাফারদের মধ্যে তিনি সবচেয়ে সিনিয়র বলা যায়। সবাই হাজি জহির নামে তাকে চেনে। সে তার উপরে চড়া হয়েছিল, সেই ঘটনার বিচার হয়নি। এবং 1996 সালে রাজশাহীতে তখনকার বিডিআর দায়িত্বরত ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একটা প্রোগ্রাম ছিল, সেখানে সেই দায়িত্বরত ফটোগ্রাফার ইয়াসিন কবির জয়, সাইফুল ইসলাম কল্লোল এবং তারিফ রহমান, 3 জন ফটোগ্রাফারকে পুলিশে বিডিআরের একজন কর্মকর্তা পর্যায়ের, মেজর পর্যায়ের একজন প্রচণ্ডভাবে মারধর করে এবং তার মানে হসপিটালাইজ করা হয়েছিল এরকম অবস্থা। এই ঘটনারও কোনো বিচার হয়নি, আজ পর্যন্ত বিচার হয়নি। তো পুলিশ এবং আমাদের মঞ্জুল হাসান বুলবুল যেটা বলছিলেন যে জাতীয় সংসদে যখন একজন সম্পাদকের বিরুদ্ধে কথা বলা হয়, এবং আমার মনে হয় যে এসব ঘটনা হয়তো কোনো ক্ষেত্রে তাদেরকে উৎসাহিত করেছে কিনা যে সাংবাদিকদের উপর চড়াও হওয়া। কোনো ক্ষমতাসীন কারো বিরুদ্ধে কোনো রিপোর্ট মানে তাদের বিপক্ষে গেলেই তারা মানে চড়াও হয়ে যাবেন, সাংবাদিকদেরকে বিভিন্নভাবে সাংবাদিক মানে হলুদ সাংবাদিকতা এসব কথা, এবং তারা তাদের বিরুদ্ধে বিভিন্নভাবে বিষোদ্গার করবেন। এটা তো আসলে মানে একটা গণতান্ত্রিক সমাজে, গণতান্ত্রিক রাষ্ট্রে এটা কাম্য নয়। একজন দর্শক ফোনে আছেন, আমরা ফোনটি নিয়ে তারপরে আলোচনায় আসবো। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি রাখবেন। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। যে খসরু বলছিলাম পিরিজপুরের কাউখালী থেকে। জি, যে আমি আজকে ক্ষোভের সঙ্গে বলছি, আমরা হতবাক, আমরা নির্বাক একটি কারণেই। সাংবাদিকদের বলা হয় জাতির বিবেক। আমরা অনেক সময় আপনাদের এটি নিউজে অনেক কথা বলি, কখনো আমরা কোন সাংবাদিকের কাছ থেকে এতটুকু রূঢ় আচরণ পাইনি। পুলিশ জানমালের নিরাপত্তা দেবে, গুটি কয়েক পুলিশের এই ধরনের অনৈতিক কর্মকাণ্ডে আমি গোটা পুলিশ বাহিনীকে দায়ী করতে চাই না, কিন্তু যারা দীর্ঘদিন ধরে নীরবে নিভৃতে প্রকাশ্যে প্রত্যক্ষভাবে সাংবাদিকদের দীর্ঘদিন ধরে নির্যাতন করে আসছেন, আমি একজন দর্শক হিসাবে সাংবাদিকের পক্ষ নিয়ে বলছি না, মানবিক নৈতিক মূল্যবোধ থেকে আমি কথাটি জানতে চাই, বলতে চাই। আজকে যেভাবে আমরা টেলিভিশনে ফুটেজে এই অত্যাচারের নির্মম নির্যাতনের কাহিনীটি দেখলাম, সেক্ষেত্রে আজকে জাতির শুধু সাংবাদিকের জন্য নয়, সারা বাংলাদেশের মানুষকে জাগ্রত করতে হবে। কেন অত্যাচার বরখাস্তের মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে না, তাদের বিরুদ্ধে যারা এই কাজটি করেছে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনগত ব্যবস্থা নিতে হবে। আমি এই দাবি জানি এবং শ্যামল দত্তর কাছে আমার কাছে আমার একটা প্রশ্ন যে আপনারা জানাতে চাই কেন এই ধরনের ঘটনা ঘটলো, এবং আগামী দিন থেকে এই ঘটনার ব্যাপারে একজন সাংবাদিক হিসাবে আপনার কি ভূমিকা থাকতে পারে, যে ভূমিকার কারণে বাংলাদেশে আগামী দিনে কোনো সাংবাদিকের উপর আর নির্যাতন হবে না। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব খসরু, আমাদেরকে টেলিফোনে আপনার মতামত জানানোর জন্য। একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পর ফিরে এসে আমরা শ্যামল দত্তর কাছে যেহেতু প্রশ্নটি রেখেছেন আমরা আপনার কাছে আসবো। প্রিয় দর্শক, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, সঙ্গে থাকবেন আশা করছি। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত নিউজ আওয়ার এক্সট্রায়, এবং আজ আমাদের বিষয় হচ্ছে পুলিশ ও রামপাল। বিরতির আগে আমাদের একজন দর্শক শ্যামল দত্তর কাছে একটি প্রশ্ন রেখেছিলেন, সেই দর্শকের প্রশ্নটি নিয়ে একটু আসতে চাই শ্যামল দত্তর কাছে, যে এই যে আজকে যেই ঘটনাটি ঘটলো যে, এবং দর্শকও হতবাক নির্বাক তিনি বলেছেন, এবং তিনি বলেছেন যে যদিও এর জন্য গোটা পুলিশ বাহিনীকে দায়ী করা যায় না, তবে
আপনার কাছে যে প্রশ্নটি রেখেছেন আমাদের দর্শক যে কেন আসলে এই ধরনের ঘটনা ঘটলো এবং আগামী দিনে আপনার ভূমিকাও জানতে চেয়েছেন, এর সঙ্গে আমি আরেকটা জিনিস একটু যুক্ত করতে চাই যে পুলিশ সপ্তাহ চলছে, আজ পুলিশ সপ্তাহের শেষ দিন এবং গণমাধ্যম কর্মী হিসেবে আমরা জানি এবং যেটা বলা হচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমেও কিন্তু এ নিয়ে অনেক প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি আজকের এই ঘটনার পরে। পুলিশ সাংবাদিক পিটিয়ে কি এটা জানান দিল যে পুলিশ সপ্তাহ চলছে? হ্যাঁ, সেটি বলা যেতে পারে এক ধরনের এই প্রেক্ষিতেই ঘটনাটি ঘটেছে কিনা। তবে আমাদেরকে একটু ঘটনার গভীরে যেতে হবে। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিক নির্যাতনের ঘটনা অহরহ ঘটছে, এটা নতুন কিছু না। এখন এর কারণ কি বলতে গেলে একটা বিস্তৃত প্রেক্ষিত আছে। প্রথমত কথা হচ্ছে যেটি আমাদের সাংবাদিক নেতা মঞ্জুল হাসান বুলবুল বললেন এবং ফরদে ইয়াসমিনে বললেন যে সাংবাদিক নির্যাতনের কোনো ঘটনার বিচার হয় না, এটা গেল একটা দিক। দ্বিতীয়ত আমি একটু আত্মসমালোচনাও করতে চাই। এই যে একের পর এক নির্যাতনের ঘটনা ঘটে, এর প্রতিবাদ হিসেবে আমরা সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে জোরালো কোনো কর্মসূচিও দিতে পারি না। আজকে যদি এই ঘটনার প্রতিবাদে আমরা কালকে থেকে সমস্ত পুলিশের খবর বর্জনের সিদ্ধান্ত নেই, তাহলে দেখবেন পরশু দিনেই টনক নড়বে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এরকম একটি কঠোর পেশাগত দায়িত্ব পালনের জন্য কর্মসূচি দেওয়ার ক্ষেত্রে আমাদের সেই মনোবলটুকু পর্যন্ত নেই। আমাদের ঐতিহ্য ছিল একটা সময়, আমরা এই দেশে দেখিয়েছি স্বৈরাচার বিরোধী আন্দোলনে বাংলাদেশে কাগজ বন্ধ রেখে সাংবাদিকরা প্রতিবাদ করেছিল, যদিও সেটা সাংবাদিকতার পেশাগত কারণ ছিল না। গণতন্ত্রের স্বার্থে কিন্তু সেটা করতে পেরেছিলাম আমরা। কিন্তু আজকে আপনি এরকম একটি একক সিদ্ধান্তেই যেতে পারবেন না, সেই সামর্থ্যটুকু পর্যন্ত আমরা হারিয়ে ফেলেছি। এটার কারণটা কি? এর কারণ আলোচনা করতে গেলে আরেকটি টকশো লাগবে। আমি এর কারণ রাজনৈতিক, এর কারণ সাংবাদিকতা অনেকটা পেশাদারিত্বের জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছে, সাংবাদিক ইউনিয়নগুলো বিভক্ত। আপনি আমাদের সাংবাদিকরা যখন কোনো প্রতিবাদ কর্মসূচি করে, আপনি দেখবেন অধিকাংশ সাংবাদিক এতে অংশগ্রহণই করে না, খুবই গুটি কয়েক কিছু লোক বসে থাকে, প্রতিবাদ করে, তার কোনো ইম্প্যাক্ট হয় না। একটা ঐক্যবদ্ধ কর্মসূচি দিলে সবগুলো কাগজে, সবগুলো প্রতিষ্ঠানে, সবগুলো মিডিয়া হাউসে পালিত হবে, তার কোনো গ্যারান্টিও নাই। এই সমস্ত কারণে এই ধরনের নির্যাতনগুলো বাড়তে থাকে। এটা গেল একটা দিক। দ্বিতীয় দিকটি আমি মনে করি যে একটা যেটা আলোচনা আমরা করেছি যে এই ধরনের ঘটনাগুলো ঘটার কোনো বিচার হয় না, এটা গেল দ্বিতীয় দিক। তৃতীয় দিকটি আরেকটি গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আমাদের পুলিশ বাহিনীর যে মানবিক চেহারাটা থাকা উচিত এবং তাদের যে পেশাগত প্রশিক্ষণ থাকা উচিত, তাদের যে মানবাধিকার সম্পর্কে সজাগ থাকা উচিত, এই বিষয়গুলো কোনোটারই চর্চা নেই। আপনি পুলিশ যখন সাংবাদিক পিটায়, পুলিশ যখন রাজনৈতিক ব্যক্তিত্বের উপর হামলা করে, পুলিশ যখন এই ধরনের ঘটনাবলী হিউম্যান রাইটস ভায়োলেশন করে, আমরা উল্টো দেখেছি সেই পুলিশের আরও প্রমোশন হতে দেখেছি, তাদের আরও উন্নত জায়গায় যেতে দেখেছি, যেটা কিছুটা ঘটনার কথা উল্লেখ করলেন। এখন আমি আপনাকে একটু দু একটা দিন আগের ঘটনা বলি। যেদিন ডোনাল্ড ট্রাম্প শপথ নিচ্ছিলেন, সেদিন বিক্ষোভ হচ্ছিল নিউ ইয়র্ক এবং ওয়াশিংটনে। আমি দেখছিলাম লাইভ যে পুলিশ কি করে। আমি খুবই তীক্ষ্ণ ইয়েতে খেয়াল করছিলাম যে পুলিশ কত সহনশীল সিস্টেমে তারা এই বিক্ষোভটাকে দমন করার চেষ্টা করছে। এবং সেখানেও যে টুকটাক ঘটনা ঘটেনি তা না, কিন্তু আজকে যে দৃশ্য আমি দেখলাম, আমি এখানে আসার আগে বিকেল থেকে দুপুর থেকে আমি দুপুরের পরপরই বিভিন্ন অনলাইনে এবং অন্য জায়গায় যে দৃশ্য দেখলাম, এই যে পুলিশের মধ্যে যে এই নৃশংসতাটা আসে কি করে? বিকজ এর বিচার হয় না, এর শাস্তি হয় না। এই যে তথাকথিত ক্লোজ করা, এটা কোনো শাস্তির মধ্যেই পড়ে না। আর সবচেয়ে বড় কথা, আমরা সাংবাদিকরা এর কোনো ঐক্যবদ্ধ জোরালো প্রতিবাদও করতে পারি। এই ঐক্যবদ্ধ করার দায়িত্বটা কার? আমাদের। অবশ্যই আমি মনে করি আমার দায় আছে এখানে, যেটি খসরু সাহেব বললেন যে আমার কি দায়। আমার দায় আছে, আমরা সাংবাদিকরা ইউনিয়নগতভাবে সেই পেশাদারিত্বের জায়গা থেকে প্রতিবাদটা করতে পারছি না।
আজকে যদি করতে পারতাম, আমরা যদি এরকম একটি সিদ্ধান্ত আজকে নিতে পারতাম যে যে বাহিনী যায় সদস্যরা যারা এই ধরনের বর্বর ইয়ে চালিয়েছে, নির্যাতন চালিয়েছে, তাদের বরখাস্ত না, শুধু তাদের আইনগত শাস্তি নিশ্চিত না করা পর্যন্ত আমরা পুলিশের কোনো খবর ছাপবো না কালকে থেকে। আমরা যদিও জানি যে আজকের এই ঘটনার পর এএসআই এরশাদ মণ্ডলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আচ্ছা শুনুন, এই সাময়িক বরখাস্তের কথা শুনলে আমার মেজাজটা গরম হয়ে যায়, কারণ এটি কোনো শাস্তির মধ্যেই পড়ে না এবং এটি আমরা শুনতে শুনতে এত বেশি অভ্যস্ত হয়ে গেছি। এবং এই একজন, আমরা তো দেখলাম এক গ্রুপ অফ পিপল এখানে জড়িত ছিল, যেভাবে আপনার দৃশ্যগুলো দেখলাম যে টেনে হিস্ট্রে তাকে ধরে নিয়ে যেভাবে ভিতরে পাঠানো হয়েছে, এটিকে একজন এরশাদ মণ্ডলের কাছে এটি, সুতরাং এটি কোনো শাস্তি না এবং এটা আসলে একটা মানে ফার্সের মতো ব্যাপার। আমি আবার আসবো আপনার কাছে, আমি একটু আমানুল্লাহ কবিরের কাছে আসতে চাই। এই যে সাংবাদিক নির্যাতনের বিচার কখনোই হয় না এবং বিচার হওয়া উচিত সবাই বলছেন, এবং শ্যামল দত্ত বলছিলেন যে যে সাংবাদিকরা আসলে ঐক্যবদ্ধ না, এটাও একটা বিষয়। আপনি আসলে এই বিষয়টিকে আজকের এই ঘটনা এবং এই বিষয়গুলো কিভাবে দেখছেন? দেখেন, আমাদের দেশে কি মিটিং মিছিল করা নিষিদ্ধ? নিষিদ্ধ না। যদি নিষিদ্ধ না হয়ে থাকে তাহলে তা কাভার করাও নিষিদ্ধ না, তাই না? জি। তাহলে মিটিং মিছিল করাও নিষিদ্ধ না, সেটা কাভার করাও সাংবাদিকরা সেটা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কাভার করবে, সেটাও নিষিদ্ধ না। তাহলে পুলিশ পেটালো কেন? পুলিশ কার হুকুমে চলে? পুলিশ তো আমার হুকুমে চলে না, আপনার হুকুমেও চলে না। একটা সরকার আছে, সরকারের হুকুমে চলে, তাই না? এখন সরকারের অ্যাটিচিউডটা সাংবাদিকদের প্রতি কী? যদি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সময় সরকারের যে মানে নিরাপত্তা বাহিনী আছে, কিছু দায়িত্ব তো তাদেরও আছে যে নিরাপত্তাটা নিশ্চিত করা, সেই নিরাপত্তাটা তারা নিশ্চিত করে না, উল্টো তারা আমরা দায়িত্ব পালন করতে গিয়ে আমরা মারধর খাই। মারধর খাই একটা কথা বলছে যে আপনি বললেন যে পুলিশ সপ্তাহের শেষ দিন আসছে, এটা মারধর করে একটা মেসেজ দিয়ে দিল, বার্তা দিয়ে দিল যে আগামীতে এই যে আমরা যত যাই বলি আগামীতে কি হবে, এই আগাম একটা বার্তা দিয়ে দিল, আগামীতে এই মারধরগুলি হবে। যে কোনো ধরনের যদি এরকম মিটিং মিছিল যদি হয়, এটা যেই করুক, সাংবাদিকটাই করুক আর অন্য যেই করুক, এই মারধরগুলো হবে। এখন যেটা প্রশ্ন হচ্ছে যে এটা কিভাবে সামাল দেওয়া যাবে। আমরা একটা জিনিস আমরা সবাই জানি, আপনিও নিশ্চয়ই জানেন, যে এই যে সংবাদপত্রের আজকে যে স্বাধীনতা, মিডিয়ার স্বাধীনতাটা এনজয় করছি আমরা, এটা কিন্তু আমাদের কোনো সরকার দেয় নাই, এটা কিন্তু সাংবাদিকরা আপনার সংগ্রাম করে আন্দোলন করে এটা নিয়ে আসছে। সুতরাং এটা সাংবাদিকদেরই রক্ষা করতে হবে, এটা রক্ষা কিন্তু কেউ করে দেবে না। এই যে যে শ্যামল দত্ত যে বললেন যে আমরা ইউনাইটেড না, এই আমরা ইউনাইটেড না থাকার কারণে আমরা এর প্রতিবাদটা করতে পারছি না, যেভাবে প্রতিবাদ হওয়া উচিত এটা করতে পারছি না। ওই যে উনি বললেন, সুন্দর কথা বলছেন, আগে এই সমস্ত ঘটনা ঘটছে সেটির মানে উল্লেখ করে বলছেন যে আমরা যদি আজকে পুলিশের সমস্ত খবর বর্জন করি তাহলে কী অবস্থা হবে। আপনি যদি টেলিভিশনে খবর না যায়, আপনার রেডিওতে খবর না যায়, আপনার সংবাদপত্রে খবর না যায়, তাহলে পুলিশ কোথায় থাকে? পুলিশের অস্তিত্বই তো থাকে না। পুলিশ প্রত্যেক দিন যে এই যে ব্রিফিং করতেছে, সাংবাদিকদের ব্রিফিং করে তাদের অ্যাক্টিভিটিসের কথা জানাচ্ছে, তাহলে পুলিশের অস্তিত্বই তো থাকে না। তাহলে আমরা না, আমি বলি, আমার কথাটা বলতে দেন, তাহলে মানুষে বুঝবে। এখন আমরা সেখানে ইউনাইটেড না। ইউনাইটেড যদি হতে পারতাম, আমাদের ইউনিটি নেই কেন? ইউনিটি নেই, এটা হলো সম্পূর্ণভাবে রাজনৈতিক, এটা অন্য কোনো কারণ না। আর কিছু সাংবাদিক আছে, মুসলিমের কিছু সাংবাদিক আছে, যারা নেতৃত্ব দেন, তাদের এক ধরনের দলবাজি এবং এক ধরনের স্বার্থান্বেষী মহল হিসেবে একটা গ্রুপ ইন্টারেস্ট তারা মেনটেন করে। এই দুইটা কারণে হচ্ছে। এখন সেখান থেকে যদি আমরা উঠে আসতে পারি, সেখানে যদি আমরা আবার ইউনাইটেড হতে পারি, এই রাজনৈতিক কারণ বর্জন করে এবং আমাদের ব্যক্তিগত যে ইন্টারেস্ট আছে সেই ইন্টারেস্ট বর্জন করে যদি আমরা আবার যদি ইউনাইটেড হতে পারি, তাহলে পুলিশ কেন, অনেকেই আগে হয়েছে, আগে হয় নাই যে এটা ঠিক নেয়, কিন্তু তার প্রতিবাদটা হয়েছে। আজকে প্রতিবাদের কণ্ঠ নেই বলেই আজকে কিন্তু পুলিশ যা ইচ্ছে তাই করতে পারছে, এবং এইভাবে চললে আপনি যে সংবাদপত্রের স্বাধীনতা সেটা কিন্তু রক্ষা করতে পারবেন না। সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা করার জন্য সাংবাদিকদের উঠে দাঁড়াতে হবে এবং সাংবাদিকদের প্রতিবাদী হতে হবে, সাংবাদিকরা ইউনাইটেড হতে হবে। এছাড়া কিন্তু সাংবাদিকরা সংবাদপত্রের মানে স্বাধীনতা
ধরে রাখতে এটা পারবে কি না। একটা বিষয় না যে একজন সংবাদকর্মীর উপর আজ আঘাত হওয়া মানেই যে গোটা সংবাদকর্মী সমাজের উপরে আঘাত? নিঃসন্দেহে একজন সংবাদপত্রের একজন কর্মীর উপর, এই যে কর্মীর উপর আঘাতটা হয়েছে কেন, সে পেশাগত দায়িত্ব পালন করতে গেছে। এমনি কিন্তু ওখানে খেলাতে যায়নি, খেলাধুলা করতে যায়নি, কোনো কিছু করতে যায়নি, পেশাগত দায়িত্ব পালন করতে গেছে বলেই এটা, যেহেতু তার উপরে আঘাত আসছে, এই আঘাতটা সমস্ত সংবাদপত্রের উপরেই, এই আঘাতটা এই মিডিয়ার উপরে এই আঘাতটা এসছে। সুতরাং এই জন্যই সকল মিডিয়ার সকল ব্যক্তিকে, কর্মীকে এটা প্রতিবাদ করা উচিত। পুলিশের এই আচরণের কি কোনো পৃষ্ঠপোষকতা কি আছে? পৃষ্ঠপোষকতা এখন যদি সরকার যদি আপনার যদি অ্যাকশন না নেয়, যেটা প্রপার অ্যাকশন যেটা বলবো আমি, প্রপার অ্যাকশন যদি সরকার না নেয় তাহলে বুঝতে হবে সরকারি পৃষ্ঠপোষকতা করছে। আমরা আবারও আসবো আপনার কাছে। আমাদের সঙ্গে আছেন ঈশান দিদার, আমরা স্কাইপে তার সঙ্গে একটু সংযুক্ত হতে চাই, যিনি আজ এই হামলার শিকার হয়েছেন এবং তিনি আহত হয়েছেন রিপোর্টার। আমরা তার সঙ্গে যোগাযোগ করছি, আমরা তার সঙ্গে একটু স্কাইপে সংযুক্ত হব। ঈশান দিদার, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন এবং আপনি আহত। আমরা জানি যে আপনি বেশ অনেক জায়গায় আপনি আজ আঘাত পেয়েছেন। একটা বিষয় একটু জানতে চাই, যদিও আমরা অনেকটা জানি ঘটনাটা, তারপরেও একটু আপনার কাছ থেকে, আপনার মুখ থেকে আমরা একটু জানতে চাই যে আজ ঠিক কখন এবং কি পরিস্থিতিতে এই হামলা হয়েছিল আপনার উপরে, এবং আপনি সেখানে তখন কি পরিস্থিতি দেখেছিলেন, আমাদেরকে একটু জানাবেন। ধন্যবাদ মাহমুদ। প্রথমে জানিয়ে রাখি যে আজ সকাল 6টা থেকেই তেল গ্যাস সুরক্ষা কমিটির একটি আধা বেলা হরতাল ছিল, রামপাল বিরতি। তো আমি যথারীতি সেই রামপাল বিরোধী হরতালের জন্য মধ্যে ধাওয়া পাল্টা চলছিল, কাজানা গ্যাস নিক্ষেপ হচ্ছিল। তো সেখান থেকেই কিন্তু আমি আমার কাজটি করে যাচ্ছিলাম। তো এক পর্যায়ে যখন হরতালের সময় প্রায় শেষের দিকে চলে আসে, তখন সময় হয়তো বা 1:45 অথবা 1:50 হবে। তো তখন হঠাৎ করে আবারও হরতাল সমর্থন করার সামনের দিকে এগোলে তো পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে এবং বেশ কিছু কাঁদানে গ্যাস মিসফায়ার হয়ে আশেপাশেই পড়ে। তা আমার খুব কাছে হওয়াতেই সেই কাঁদানে গ্যাসের যেই ধোঁয়া, সেই কাঁদানে গ্যাসের ধোঁয়ার কারণে আমার খুব চোখ মুখ থাকে। তো খুব কষ্ট থাকে দেখে আমি তাড়াতাড়ি পাশেই শাহবাগ থানার গেটের সামনেই একটি কোনায় আগুন জ্বালানো ছিল, সেই আগুনের কাছে যে তাপ নিতে থাকি, তাদের কাঁদানে গ্যাসের যে এফেক্টটা আছে সেটা। এরই মধ্যে পুলিশ আবার একজন হরতাল সমর্থনকারীকে গ্রেপ্তার করে ভিতরে নিয়ে যেতে থাকে, যেটি আপনারা ভিডিও ফুটেজে দেখেছেন। তো আমার সাথে যে ক্যামেরা পার্সন ছিলেন আলিম, উনি সেই হরতাল সমর্থককে গ্রেপ্তার করে নিয়ে দৃশ্য ধারণ করছিলেন। তো উনি সেই পুলিশের সাথেই সেই পুলিশ স্টেশনের দিকে এগিয়ে যান। তো এই ব্যাপারটি আমি শুনি পরে তার থেকে জানতে পেরেছি যে সে কিভাবে ভিতরে ঢুকেছে। হঠাৎ করেই আমি শুনলাম যে আমার ক্যামেরা পার্সন চিৎকার করে বলছে যে ঈশান ভাই এদিকে আসো, ঈশান ভাই আমাকে মেরে ফেললো। তো আমি হঠাৎ করেই তার গলার আওয়াজ শুনে একটু আতঙ্কিত হয়েছিলাম বটে, কারণ হচ্ছে তার গলায় প্রচন্ড পরিমাণে আতঙ্ক ছিল। তো আমি ঘাড় ঘুরিয়ে দেখি যে প্রায় 20-25 জন পুলিশের অফিসার, কনস্টেবল সবাই মিলে তাকে বেধড়ক ভাবে মারধর করছে। তো আমি তখন সেখানে দৌড়ে ভিতরে ঢোকার চেষ্টা করি। গেটের মধ্যে আমাকে আটকে দেওয়া হয়। গেটের মধ্যে আটকে দেওয়ার সময় আমি তাদেরকে রিকোয়েস্ট করি বারবার যে প্লিজ আমাকে ভিতরে যেতে দেন, আপনারা যাকে মারছেন সে হরতাল সমর্থক, সে একজন সংবাদকর্মী, সে চিত্র ধারণ করতে এসেছে এবং সে আমার সাথে এটি নিউজে কাজ করে। আপনি যে একজন সংবাদকর্মী, সেই পরিচয়টা কি আপনি দিয়েছিলেন তখন? আমি তাদেরকে বারবার বলেছি যে আমি একজন সংবাদকর্মী, আমি নিউজের স্টাফ রিপোর্টার এবং আমার হাতে আমি বুম দেখিয়েছি, যে আমি বুমটা আমার হাতেই ছিল। আমি বুমটা তাদেরকে দেখানোর পরেও তারা এক পর্যায়ে থাপ্পড় দিয়ে আমার হাতের বুমটা ফেলে দেয়। এরপর আমাকেও টান দিয়ে ভিতরে ঢুকায়। আমি টান দিয়ে ভিতরে ঢুকানোর পরে আমার সহকর্মীকে ওর তখনই মাথা ফেটে গিয়েছিল। তো আমি তাকে আমার পেছনে নিয়ে আসি। আমার পেছনে নিয়ে এসে ঢাল হিসেবে সামনে দাঁড়িয়ে তাদের কাছে বারবার রিকোয়েস্ট করতে থাকি, প্লিজ ওকে মারবেন না, প্লিজ আপনারা থামেন, আপনারা ভুল করছেন। কারণ তখনও ওর হাতে ভিডিও ক্যামেরাটা ছিল। তো এক পর্যায়ে একজন আমাকে তখন আমি আমার আলিমের হাত থেকে ক্যামেরাটা হাতে নিয়ে নিই।
তো এর শুরু করে তখন আমি আবারও আরেক পেছনে নিয়ে আসি। তখনই এর মধ্যে যে এএসআই এজাহার আছেন, এজাহার মন্ডল, যিনি দাবি করছেন যে উনি সংবাদকর্মীদের বাঁচানোর চেষ্টা করেছিলেন, সেই সংবাদকর্মী একজন রিপোর্টার, আমি আমার রিপোর্টারের মুখে যাতে কোনো প্রকার ভাবে মারধর করা না হয়, আমার পায়ে যাতে মারধর করা হয়। তো এই কথা বলার পরপরই তাদের কাছে যে রাইফেল ছিল, তাদের কাছে যে লাঠি ছিল, তারা সেটি দিয়ে আমাকে আঘাত করা শুরু করে। আমার কোমরে, পায়ে তারা বিভিন্ন ভাবে আঘাত করতে থাকে। তো এক পর্যায়ে আমিও নিজেকে সাথে না পেয়ে নিজেও মাটিতে পড়ে যেত। জি, আমরা আমরা মনে হয় হ্যাঁ তারপরই আপনাকে আসলে উদ্ধার করা হয় যতটুকু আমরা জানতে পেরেছি। জি, ওর কাছে একটা জিনিস জানতে চাচ্ছিলাম, যদি আমি জানি না ও লাইনে আছে কিনা। জি হ্যাঁ, জি আছেন। ঈশান দিদার আমাদের সঙ্গে শ্যামল দত্ত আছেন, আপনার কাছে একটি প্রশ্ন রাখতে চান। দিদার, এটা কি শুধুমাত্র একজন পুলিশের কাজ না, এখানে আরো যারা জড়িত ছিল অনেকেই, যারা আপনি আপনার কথা শুনে মনে হচ্ছিল যে অনেকে মিলে আপনাকে পিটিয়েছে, সেক্ষেত্রে একজন মাত্র পুলিশকে সাসপেন্ড করা হয়েছে, এটা কতখানি যৌক্তিক হয়েছে আপনি মনে করেন? আমার কাছে মনে হয় যে এটি সম্পূর্ণ লোক দেখানো একটি সাজা হয়েছে। কারণ হচ্ছিল যে তাকে একা একটি জাস্ট বলির পাঠা বানানো হয়েছে। কারণ হচ্ছিল যে এখানে সে একা তো আর মারধর করছিলেন না, এখানে আরো অনেক পুলিশ কনস্টেবল ছিলেন, আরো কয়েকজন অফিসার ছিলেন। এদের বেগুনকে পরবর্তীতে সেই মুহূর্তে তারা তৎক্ষণাৎ কোনো প্রকার অ্যাকশনে যাননি, বরঞ্চ তারা দেখো না দেখার ভান করেছেন। তো এই আমার কাছে এই শাস্তিটি মনে হচ্ছে না যে তারা যথাযোগ্য শাস্তি দিয়েছেন। কারণ হচ্ছিল যে অনেক কনস্টেবলকে আমরা যখন পরে শনাক্ত করতে যাই, সেইখানে যেয়ে কিন্তু তাদেরকে শনাক্ত করতে পারিনি, কারণ তারা সেখানে ছিলেনই না। তো যারা ছিলেন, যতটুকু দেখতে পেরেছি ততটুকুই আমি তাদের, তো এর মধ্যে আমার মনে হয় না যে এই শাস্তিটি। জি, ঈশান দিদার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করছি আপনি সুস্থ হয়ে উঠবেন দ্রুত এবং আপনি সুস্থ থাকেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য। আমরা এই বিষয়ে আলোচনা করবো। আরেকটা ছোট্ট বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, সঙ্গে থাকবেন আশা করছি। দর্শক, আবারও স্বাগত নিউজ আওয়ার এক্সট্রায়। আজ আমাদের বিষয় হচ্ছে পুলিশ ও রামপাল। আমরা এই বিষয় নিয়ে কথা বলছিলাম। আমাদের সঙ্গে একজন দর্শক আছেন, তার ফোনে একটু তার কথাটি জেনে নিয়ে তারপর আমরা আলোচনা আসবো। প্রিয় দর্শক, কে আছেন? আপনার নাম বলে প্রশ্নটি রাখবেন। আমার নাম আমির আলী। জি, আমি ফরিদপুর থেকে বলছি। আমার প্রশ্নটা হলো, আমি শ্যামল বাবুর সাথে কথার একটু মিল রেখে কথা বলতে চাই। সেটা হলো, আজকের যে আন্দোলনটা ছিল নিহাত এটা অরাজনৈতিক আন্দোলন, এটা তাদের একটা দাবি এবং তারা নিজেরাই বলতেছে যে আমরা সরকারের বিরুদ্ধে আন্দোলন করতেছি না, আমরা উন্নয়নের বিরুদ্ধে করতেছি না, আমরা আন্দোলন করতেছি যে রামপাল এই বিদ্যুৎ দূরে সরে করার জন্য। এই আন্দোলনে পুলিশ যে ভূমিকাটা ছিল ভালোই ছিল, যে তাদেরকে এই সামনে আসতে দেয় নাই। কিন্তু হঠাৎ করে আমরা টেলিভিশনেও দেখতে পাচ্ছি না কিভাবে হঠাৎ করে সাংবাদিকদের উপর যে আক্রমণটা করলো, এটা আমার মনে হয় একটা ষড়যন্ত্র। এবং যে সকল যে রাজনৈতিক দল রাস্তায় নামতে পারে না পুলিশের ভয়ে, লাঠির বাড়ি দেবে, সেই সমস্ত রাজনৈতিক দল মনে হয় আমরা বুঝতে পেরেছি আপনার প্রশ্ন। অনেক ধন্যবাদ আমির আলী। আমি একটু শ্যামল দত্তর কাছে আসতে চাই। এই যে আজকে যদি আমরা একটু দেখি যে তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির রামপাল ইস্যুতে যেই হরতাল ডেকেছিল আজ অর্ধ দিবস, এবং সেখানে আমরা দেখলাম, যদি দেখি যে মূলত যে হরতালকারীদের বা আন্দোলনকারীদের সীমাবদ্ধতা ছিল আন্দোলনের, যে শাহবাগ সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংলগ্ন যে এলাকাটিতে, এখানে আজকের এই ঘটনাটি থেকে পুলিশের ভূমিকাটাকে আসলে কিভাবে দেখবেন? এবং মনে করি যে পুলিশ যেভাবে হ্যান্ডেল করেছে সেটা এইরকম হ্যান্ডেল করার কোনো প্রয়োজনই ছিল না, কারণ ওইরকম কোনো হরতালের কোনো তীব্রতাও ছিল না। আমি এই সময়টাতে এক্স্যাক্টলি 1:45-র সময় আমার এখানে একটা মিটিং ছিল হোটেল সোনারগাঁতে, আমি এখান থেকে নিয়ে গিয়ে এই শেরাটনের সামনে দিয়ে তারপরে আমি প্রেস ক্লাবে গিয়েছি। তখন প্রেস ক্লাবের সামনে একটা
সমাবেশ হচ্ছিল, সম্ভবত আমি যে গলা শুনে যেটুকু বুঝি আনু মোহাম্মদ সাহেব বক্তৃতা দিচ্ছিলেন, ওখানে গুটি কয়েক লোক শুনছিল, ফলে হরতালের কোনো তেমন প্রতিক্রিয়া মাঠে ছিল না। ঢাকা শহরে স্বাভাবিক ছিল জনজীবন, গাড়ি ঘোড়া একটু কম ছিল, কিন্তু আজকে টিয়ার গ্যাসও নিক্ষেপ হয়েছে, গরম পানি নিক্ষেপ হয়েছে, লাঠিচার্জ করা হয়েছে। আমি মনে করি যে যেভাবে এই পুরো পরিস্থিতিটাকে হ্যান্ডেল করা দরকার ছিল সেভাবে করা হয়নি। এখানে তাদেরকে মিছিল মিটিং করতে দিলে এমন কিছু যায় আসতো না, এমন কোনো কিছু না। আর তারা যদি ভাঙচুর করতো গাড়ি ঘোড়া, তাহলে পুলিশ শৃঙ্খলা রক্ষার্থে যে কোনো পদক্ষেপ নিতে পারে। এটা একটা দিক। কিন্তু আপনাদের যে ঘটনাটি সাংবাদিকদের উপর যে ঘটনাটি ঘটলো, আমাদের সহকর্মীদের উপর যে ঘটনাটি ঘটলো, এটি তো ভিন্ন। তাদেরকে ধরে নিয়ে থানার ভিতরে ঢুকিয়ে সাংবাদিক পরিচয় পাওয়ার পরও যেভাবে নির্মমভাবে পিটিয়েছে, এর শাস্তি মানে আমি কি বলবো, এটা কিভাবে হতে পারে এটা আমার কোনো ইয়ে নেই। কারণ এই ধরনের অপরাধের অন্য কোনো সভ্য দেশ হলে এতক্ষণে পুলিশ প্রশাসনের একটা টনক নড়ে যেত। আপনি একটু আগে যে আলোচনা করছিলেন, সামান্য একটা অন্য জায়গায় যদি একটা ট্রাক ড্রাইভারের উপর একটা হামলা হয় বা একটা পুলিশ নির্যাতন করে, এতক্ষণ বন্ধ হয়ে যেত। কিন্তু দুর্ভাগ্য আমরা সাংবাদিক ঐক্যবদ্ধ, কারণ এটা পুলিশ জানে যে এটার কোনো, আজকে একদিন হয়তো আপনারা টকশো করবেন, কালকে আপনারা কিছু রিলিজ করবেন, পরশুদিন থেকে এটা নিয়ে নর্মাল এর কোনো আর প্রতিবাদ হবে না সাংবাদিক সমাজের পক্ষ থেকে, এবং এর তাদের উপর কোনো চাপ প্রয়োগও হবে না, তাদের উপর কোনো সেরকম কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, সবকিছু স্বাভাবিক থাকবে। একটি কারণ আপনি বলছিলেন যে, এবং মঞ্জুর হাসান বুলবুল যেমনটা বলছেন যে সাংবাদিক নির্যাতনের বিচার আজ পর্যন্ত না, সাংবাদিক নির্বাচনের বিচার হয় না, এটা যেমন সত্য কথা। সাংবাদিক নির্যাতনের বিচারে সাংবাদিকরা কতখানি সোচ্চার, সেটি তো প্রশ্ন আসে। আমি যে প্রশ্নটি করলাম যে আজকে আমরা কেন একটা ঐক্যবদ্ধ জোরালো কর্মসূচি দিতে পারছি না, এর জন্য তো আর অন্য কেউ দায়ী না, আমরা সাংবাদিকরা দায়ী। এবং আমরা সাংবাদিকরা এই ধরনের পেশাগত কারণে ঐক্যবদ্ধভাবে যদি কর্মসূচি দিতে পারতাম অন্য পেশাজীবী সংগঠনের মতো, আপনি সামান্য একজন ইন্টার্নি ডাক্তারের উপরে হামলা করুন, দেখুন তো সমস্ত ইন্টার্নি ডাক্তাররা তাদের ধর্মঘট করে শুরু করে দেয়। আমরা এইটুকু পারি না, পেশাগত আমাদের মর্যাদা রক্ষার জন্য আমরা এইটুকু কর্মসূচিও দিতে পারি না। এখন এর দায় আপনি কাকে দিবেন? এর দায়িত্ব নিজেদের উপর নিতে হবে আমাদের। এরকম ধরনের ঘটনা তো আসলে আমরা চাই না যে আর ঘটুক, এখন আমরা চাই না, কিন্তু আমাদের পুলিশের আরো বেশি মানবিক হওয়া উচিত, পুলিশের আরো বেশি মানবাধিকার সম্পর্কে তাদের আরো জ্ঞান থাকা উচিত, এবং সবচেয়ে বড় কথা প্রত্যেক পেশার যে মর্যাদা, পেশার যে দায়িত্ব, গুরুত্ব, এইটা তো আমি দুর্ভাগ্যের সঙ্গে বলতে হয় সেটা এত জায়গায়, যেটা আমানুল্লাহ কবির ভাই কিছুটা হলো টাচ করলেন, আমাদের রাজনীতি এমন জায়গায় পৌঁছে গেছে। আপনি এই ঘটনার জন্য আমি তো আশা করেছিলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী অন্তত তাদেরকে দেখতে যাবে, কারণ তারা অধীনস্থ পুলিশ বাহিনী তো এই অপকর্মগুলো করেছে, সেটি তো দেখছি না। আজকের এই ঘটনায় সরকারের ভাবমূর্তি কিছুটা ক্ষুণ্ণ হয়েছে বলে অবশ্যই, কারণ আমরা একটা গণতান্ত্রিক সরকার তখনই প্রশ্নের মুখে পড়ে যখন সে মানবাধিকার লঙ্ঘন করে, যখন সে পেশাগত সাংবাদিকদের উপর নির্যাতন করে। এই প্রশ্ন আজকে আপনার মনে হয় না সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে পুলিশ যেভাবে পিটাচ্ছে? তো এটি একটা ডেমোক্রেটিক গভর্নমেন্টের জন্য কতখানি ভাবমূর্তির, ইতিবাচক ভাবমূর্তি দিচ্ছে। এবং সরকারকে আমি মনে করি যে, আমি মনে করি না, আমি এটাও মনে করি যে পুলিশের মধ্যে সকল লোক খারাপ না। পুলিশের আমাদের অনেক বন্ধু বান্ধব আছে যারা পুলিশে চাকরি করে, দে আর ভেরি ফ্রেন্ডলি টু আস। কিন্তু পুলিশের মধ্যে যে কিছু এই ধরনের দৃষ্টিভঙ্গি সম্পন্ন লোক রয়ে গেছে, যাদের কারণে পুরো পুলিশ বাহিনীকে ভাবমূর্তি মুখোমুখি হতে হচ্ছে, পুলিশ বাহিনীকে তো সেটাও দেখতে হবে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে সেই লোকগুলোকে বিচারের মুখোমুখি করতে হবে। তাহলে পুলিশের আজকে এই যে র্যাবের ঘটনাটি ধরেন, 7 খুনের ঘটনা, আজকে এই যে এতগুলো মানুষ গ্রেপ্তার হওয়া, বিচারের মুখোমুখি হওয়া, এতে র্যাবের ভাবমূর্তি বেড়েছে, সরকারের ভাবমূর্তি বেড়েছে, এবং আমি মনে করি একটা মানে সঠিক পদক্ষেপের জন্য সবাই প্রশংসিত হয়েছে। আজকে যদি আমরা দেখি এই ঘটনা কোনো বিচার না হয়, তাহলে মানুষের আশা, ভরসা, আস্থা কোথায় থাকবে? জি, আমানুল্লাহ কবির, আসলে এই যে শ্যামদত্ত যেমনটা বলছিলেন যে সাংবাদিকদের ঐক্য, আমরা এর আগে আপনিও যেমনটা বলছিলেন যে আসলে সাংবাদিকরা ঐক্যবদ্ধ না, এখন আসলে আমাদেরকে কি করা উচিত বা সাংবাদিকদের কি করা উচিত, সরকারের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া উচিত এবং পুলিশের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া উচিত? এটা সরকার নিজের থেকে কি ব্যবস্থা নেবে না নেবে এটা আমি বলতে পারছি না। তবে আমি একটা জিনিস বুঝি, যেহেতু আমি দীর্ঘদিন ইউনিয়নের সঙ্গে জড়িত ছিলাম এবং ইউনাইটেড ইউনিয়নে আমি বহুবার নির্বাচিত হয়েছি, বাংলাদেশ ফেয়ার সাংবাদিক ইউনিয়নের সঙ্গে জড়িত ছিলাম। এখন সেখানে আপনার একটাই জিনিস, যেটা হলো সাংবাদিকরা যদি কোনো অ্যাকশন নিতে পারে, কোনো আন্দোলন করতে পারে, তাহলে
সরকার বাধ্য হবে অ্যাকশন নিতে এবং পুলিশ প্রশাসন বাধ্য হবে অ্যাকশন নিতে। যদি সাংবাদিকরা কোনো অ্যাকশনে না যায়, সাংবাদিকরা যদি কোনো আন্দোলন না করতে পারে, তাহলে ওই সরকার কোনো কিছুই করবে না এবং পুলিশ প্রশাসনও কিছু করবে না। এখন এই অ্যাকশনে যেতে হবে, আগে ফার্স্ট অ্যাকশনে যেতে হবে, সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে অ্যাকশনে যেতে হবে। এটা হলো প্রথম দায়িত্ব। এটা এছাড়া আর কোনো উপায় আছে বলে আমার কাছে জানা নেই। আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমি এটা দেখছি, বলছি এবং আমি জানি যে সাংবাদিকদের মানে সিকিউরিটি সাংবাদিকদের নিশ্চিত করতে হবে। অ্যাকশনে বলতে কি আপনি আন্দোলনে যাওয়ার কথা বলছেন? অবশ্যই অবশ্যই। যেমন একটা আন্দোলনের একটা অংশ হতে পারে ওই যে যেটা শ্যামল দত্ত বলছেন অলরেডি, যে একটা অংশ হতে পারে যে আমরা পুলিশের মানে সমস্ত খবর বর্জন করব। এতে যদি কিছু না হয়, নেক্সট ইয়েতে যাবে যে আমি এমনও হতে পারে যে আমি সমস্ত মিডিয়াতে ধর্মঘট করে দিলাম। তাহলে কি হবে? তাহলে তো গভর্নমেন্ট সব প্যারালাইজড হয়ে যাবে, তাই না? গভর্নমেন্ট তো এই রিস্ক নেবে না। তখন গভর্নমেন্ট বাধ্য হবে ওই রকম একটা অ্যাকশনে যাওয়ার আগে বাধ্য হবে, তখন গভর্নমেন্ট এই পুলিশে যারা যারা মানে অ্যাট ফল্ট তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে। আপনি এই সাসপেন্ড করছে, সাসপেন্ড করার অর্থটা কি? সাসপেন্ড করে কি দেখাতে চাচ্ছে? এটা কোনো অ্যাকশন হলো? সাসপেন্ড করার কোনো অ্যাকশন হলো? সাসপেন্ড করা তো কোনো অ্যাকশন হলো না। আপনি পিটিয়েছেন, আমি কি এটা যদি মানে ট্রাক ড্রাইভাররা যদি হইতো তাহলে কি উল্টা পিটিয়ে দিত। এখন আমার পক্ষে তো পিটানো সম্ভব না, সাংবাদিকের পক্ষে তো পুলিশকে পিটানো সম্ভব না, কিন্তু ট্রাক ড্রাইভারের পক্ষে কিন্তু পুলিশকে পিটানো সম্ভব। সাংবাদিকদের ঐক্যবদ্ধ করতে সাংবাদিকদের কি ভূমিকা নেওয়া উচিত? সাংবাদিক হয়তো বললাম ইউনাইটেড, আমি অলরেডি বলেছি, বহু বলেছি, এটা ইউনাইটেড হতে গেলে সাংবাদিকদের এই যে বিভক্তি আছে কয়েকটা, এখান থেকে আমি অলরেডি বলেছি, আপনি হয়তো খেয়াল করেন, আমি বলছি যে এখানে রাজনীতি আছে এবং এখানে কিছু গ্রুপ ইন্টারেস্ট আছে এবং ব্যক্তি ইন্টারেস্ট আছে। এইগুলো ঊর্ধ্বে উঠে এটাই করতে হবে এবং সেটা করতে পারে এখন এই সাংবাদিকদের যে নেতৃস্থানীয় কিছু ব্যক্তি আছে তাদের পক্ষে এটা করা সম্ভব বলে আমার কাছে মনে হয় না, কারণ তারা কেউ এগিয়ে আসবে না। এটা একমাত্র পারে যদি এই যে ইয়াং জেনারেশন যারা আসছে তারা যদি মানে আগ্রহ নিয়ে যদি এগিয়ে আসে, এনকারেজড হয়ে যদি এগিয়ে আসে, তারা যদি একটা উদ্যোগ নেয় তাহলে হবে। এটা এখন যারা নেতৃত্বে আছে তাদের দ্বারা এটা হবে না, কারণ তারা এই বিভক্তির বেনিফিশিয়ারি। আচ্ছা, আমি একটু ফরিদুল ইসমানের কাছে আসতে চাই। আমানুল্লাহ কবিরের যেই লিঙ্ক ধরে আসলে আসতে চাই, সূত্র ধরে, যে তিনি যেমনটা বলছেন যে এখনকার যারা আসলে নেতৃবৃন্দ আছেন তাদের দ্বারা আসলে ঐক্যবদ্ধ হওয়া সম্ভব না। আপনি কতটুকু? আচ্ছা, আমি এর আগে এই কথার আগে আরেকটু কথা যোগ করতে চাই। একজন দর্শক প্রশ্ন করলেন, যে তার মতামত দিলেন যে এটা একটা ষড়যন্ত্রের অংশ হতে পারে। আমি মনে করি যে এটা একেবারেই অমূলক নয়। যখন একটা সরকার উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, বলা হচ্ছে যে উন্নয়নের মহাসড়কে, এবং দেশে একটা স্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে, এবং ঠিক সে সময়ে এবং পুলিশ সপ্তাহ চলছে, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সেখানে পুলিশের প্রশংসা করেছেন এবং বলেছেন আরও দায়িত্বশীল হতে হবে, বা সেরকম একটা পরিস্থিতিতে হঠাৎ করে পুলিশ কেন এত মারমুখী হয়ে উঠল? যে কথাটা একটু আগেও শ্যামল দত্ত বললেন, যে বামপন্থী যারা এই হরতাল ডেকেছে তারা কিন্তু, আজকে যে হরতালটা ছিল, তারা কিন্তু কোনো জ্বালাও পোড়াও করেনি এবং তারা সবসময় শান্তিপূর্ণ হরতাল ডাকে। তাদের উপর পুলিশের জল কামান, টিয়ারশেল এসব নিয়ে ঝাঁপিয়ে পড়ার কোনো কারণ ছিল না। তো এটার পিছনে কি ঘটনা, কেন তারা এত উৎসাহী হয়ে উঠলো? আমার মনে হয় সরকারের বিষয়টা তদন্ত করে দেখা দরকার, যে এর পিছনের কোনো ঘটনা আছে কিনা বা পিছনের কারণটা কি। এটা কিন্তু আমি খুব সাদামাটাভাবে দেখছি না, কারণ একজন পুলিশ যে পিটিয়েছে তা না, কিন্তু এখানে এক দল পুলিশ ছিলেন, এবং যখন সাংবাদিকরা অভিযোগ করলেন তাদের কাছে, যাদেরকে নিয়ে আনা হলো যে তোমরা আইডেন্টিফাই করো, সেখানে কিন্তু তারা ছিল না। যারা হামলাকারী ছিল পুলিশ, সেই পুলিশ কিন্তু তখন ছিল না। তো এখানে কিন্তু একটা পুলিশের, আমি মনে করব যে পিছনে কোনো একটা ঘটনা আছে, কোনো ষড়যন্ত্র আছে। আমি আইডেন্টিফাই করার জন্য ব্যস্ত হয়ে থাকি, ষড়যন্ত্র আছে যে এখানে এই ঘটনা কেন ঘটলো, এই ঘটনা কেন ঘটলো। আর যে কথাটা, যে বিচারের কথাটা, সবসময় আমরা দেখি যে একজন পুলিশকে এবং সবচেয়ে যারা কম গুরুত্বপূর্ণ পোস্টে আছেন এমন এক কাউকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়, কিছুদিন পর আবার তিনি তার কাজে যোগ দেন, আবার সব কিছু স্বাভাবিক, এবং মামলাগুলো হয় কিন্তু পুলিশের বিরুদ্ধে পুলিশেরই মামলা হয়, এবং এটা বিভাগীয়ভাবেই হয়, সাধারণ আইনে কিন্তু হয় না, পুলিশের আইনে হয়, বিভাগীয় অ্যাকশন যেটা হয় আর কি। সাধারণ যে মামলা, সাধারণ আইন, সেটা হয় না, পুলিশের মধ্যেই হয় এটা। তো তখন আবার কিন্তু কোনো
সাক্ষ্য প্রমাণ তথ্য কিছুই পাওয়া যায় না এবং সে শাস্তি তার বিরুদ্ধে কোনো রকম প্রমাণ পাওয়া যায় না বলে শাস্তিও হয় না। এই বিষয়গুলো আমার মনে হয় সরকারেরও দেখা উচিত। আর আপনি যে নেতৃত্বের কথা বলছিলেন আমানুদ্দোল্লা ভাই যেটা বললেন যে তিনি তরুণদের আমার যেটা বললেন যে তরুণদের উদ্যোগী হতে হবে, উনি যথার্থই বলেছেন। কারণ এর আগে যারা নেতৃত্বে ছিলেন বিভাজনটা কিন্তু তাদের নেতৃত্বের সময় হয়েছে। তারা যখন নেতৃত্বে তখনই কিন্তু সাংবাদিক ইউনিয়ন বিভক্ত হয়ে গেছে আর কি, এখনও সেই বিভাজন চলছে। কিন্তু আমরা মনে করি যে অন্তত তরুণ সমাজ তো ওই বিভাজনটা দেখেই নাই, তারা এখন দেখছে আলাদা আলাদা হয়ে গেছে। কিন্তু তরুণ সমাজ কিন্তু এখনও ভাবে যে আমরা এক হয়ে আমরা আমাদের যে রুটি রুজির যে আন্দোলন, যে আমাদের যখন এই ধরনের মানে পেশাগত যে সমস্যার ক্ষেত্রে যখন এক হতে হবে তখন আমাদের সবাইকে এক হতে হবে। এখন আমাদের বিভাজন থাকলে আমরা সেই মানে সাফল্যে সেই আমাদের যে কাঙ্ক্ষিত ফলে আমরা পৌঁছতে পারবো না, আমাদেরকে এক হতে হবে। আমি একটু শ্যামন্ত তোর কাছে আসতে চাই, একটু এই রামপাল ইস্যুতে একটু আসতে চাই যে রামপাল ইস্যুতে তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি এবং সরকারের যেই ভূমিকা অর্থাৎ দুই পক্ষের অবস্থান একজন গণমাধ্যম কর্মী হিসেবে আসলে আপনি কিভাবে দেখছেন? দেখেন, এটা নিয়ে নানা রকম মন্তব্য আছে, নানা রকম বিশ্লেষণ আছে, বহু ধরনের মতামত আছে। আমি গত কয়েক বছর যাবৎ এই রামপাল ইস্যুটা আসার পর থেকেই নানা ধরনের বিশ্লেষণ আছে, এটার পক্ষে বিপক্ষে যুক্তি আছে, সেগুলো নিয়ে অনেক টকশো হয়েছে, অনেক কথাবার্তা হয়েছে। কিন্তু আমি মনে করি যে এখানে বাম দলগুলো যে প্রতিবাদটা করছে এটার কতখানি বেসিস আছে, তাদের সাথে সরকারের যে বক্তব্য। আজকে একদিকে যেমন বাস্তবতা এটাই, রামপাল নিয়ে যখন হরতাল হচ্ছে আজকে সমস্ত পত্রিকায় কিন্তু আপনি দেখবেন সরকারের পক্ষ থেকে রামপালের পক্ষে একটা বিজ্ঞাপনও ছাপা হয়েছে। আমার পত্রিকাগুলো সেই বিজ্ঞাপনও ছেপেছি, টেলিভিশনে সেই বিজ্ঞাপনগুলো দেখাচ্ছি রামপাল কতখানি পরিবেশ বান্ধব, কতখানি কি। আমি রামপালে যাওয়ার আগে একটু একটা জিনিস বলে নিই, আমি জানি না আপনাদের কতখানি সময় আছে। আমি আশা করব আমাদের একটি প্যারেন্ট মিনিস্ট্রি আছে সাংবাদিকদের, সেটির নাম হচ্ছে তথ্য মন্ত্রণালয়। আমাদের একজন মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা আছেন। আমি জানি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত সাংবাদিক বান্ধব প্রধানমন্ত্রী এবং তিনি সাংবাদিকদের যে কোনো আন্দোলনে যে কোনো কিছুতে তিনি সবসময় ভূমিকা রাখেন। এখন প্রশ্ন হচ্ছে আমরা কি আশা করব আগামীকাল আমাদের মাননীয় তথ্যমন্ত্রী একটা ভূমিকা রাখবেন? এই যে তার যে সহকর্মী সাংবাদিকদেরকে এইভাবে পিটালো, এর প্রতিবাদে তিনি অন্তত কিনে একটা স্টেটমেন্ট দেবেন এবং তিনি অন্তত মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলবেন যে এই যে আপনার সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এই যে পুলিশ বাহিনীর ভিতরে যে লুকিয়ে আছে ঘাপটি মারা লোক, তাদের বিরুদ্ধে যদি আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাহলে সরকারের ভাবমূর্তি বরং আরো বাড়বে। এবং এর ভিতরে কোনো ষড়যন্ত্র আছে কিনা সেটি বের করুক। পুলিশ বাহিনীর মধ্যে তো নানা রকমের লোক আছে, আমরা তো শুনেছি যে কিভাবে পুলিশ বাহিনীতে নিয়োগ হয়েছে, কি পরিমাণ টাকার বিনিময়ে লোকজন নিয়োগ পেয়েছেন, কারা নিয়োগ পেয়েছেন, জামাতের লোক নিয়োগ পেয়েছে, ছাত্র শিবির নিয়োগ পেয়েছে টাকার বিনিময়ে। এই ধরনের অভিযোগ তো অহরহ, সেটির দিকেও না গিয়ে আমি মনে করি আমাদের তথ্য মন্ত্রণালয়ের একটি জোরালো ভূমিকা থাকা উচিত। আগামীকাল আমরা সেটা দেখতে চাই। আমরা আরেকটা বিরতিতে যাব, বিরতির পর আমরা এই বিষয়ে আরো আলোচনা করব। তবে তার আগে একজন দর্শক আছেন ফোনে, তা প্রিয় দর্শক আপনার নাম বলে প্রশ্নটি রাখবেন। আমার নাম বিপ্লব, আমি রাজবাড়ী থেকে বলছি। জি, আমাদের বর্তমান পুলিশ বাহিনী আগের যে কোনো সময়ের চেয়ে অনেক দক্ষ, সাহসী এবং দেশপ্রেমী। ইতিমধ্যে পুলিশ বাহিনীর অনেক সদস্য নিজেদের জীবন দিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে একের পর এক অভিযান চালিয়ে যেভাবে দেশকে মহাবিপদের হাত থেকে রক্ষা করেছেন কৃতজ্ঞ। কিন্তু আজ কতিপয় সদস্য যে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছেন তাদের এই বাহিনীতে চাকরি করার যোগ্যতা হারিয়েছেন। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে পুলিশ বাহিনীর ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখার জন্য আমি পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন জানাচ্ছি। জি, অত্যন্ত ধন্যবাদ আপনাকে বিপ্লব সাহেব। আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আমরা এই বিষয়ে আলোচনা করব। প্রিয় দর্শক সঙ্গেই থাকবেন।
যাওয়ার এক্সট্রায় আমরা একটু আমানুল্লাহ কবিরের কাছে জানতে চাই, এই যে রামপাল ইস্যুতে তেল গ্যাস রক্ষা জাতীয় কমিটি এবং সরকারের ভূমিকাকে একজন গণমাধ্যম কর্মী হিসেবে আসলে আপনার মতামত জানতে চাচ্ছি একদম সংক্ষেপে 30 সেকেন্ডে। না, এটা হচ্ছে কি, দেখেন বাই দিস টাইম কিন্তু রামপাল ইস্যুটা আন্তর্জাতিক হয়ে গেছে এবং আমাদের প্রাইম মিনিস্টারকে কিন্তু একটা আন্তর্জাতিক ফোরামে এই জন্য জবাবও দিতে হয়েছে। তো এই পরিস্থিতিটা সৃষ্টি না হওয়ার আগেই আরও ফার্দার যাতে এটা আন্তর্জাতিক পরিস্থিতি সৃষ্টি না হয়, ইস্যু সৃষ্টি না হয়, সেই আন্তর্জাতিক ইস্যু সৃষ্টি হওয়ার আগে আমরা চাই যে এটার একটা ফয়সলা হওয়া উচিত। এখন রামপাল যেটা গভর্নমেন্টের যেটা বক্তব্য, আর যে কমিটি আছে প্রোটেক্ট ইয়ের যারা তেল রক্ষা জাতীয় কমিটি সম্পূর্ণ ভিন্ন মতামত নিয়ে বসছে। এখানে যদি এরকমই যদি হয়, এখন আমি জানি না এটা সরকার কি করবে। এখন এটা নিয়ে তো আন্তর্জাতিকভাবে কোনো সালিশ মীমাংসার পক্ষে আমি না, এটা আমাদের নিজেদের ভিতরে একটা সমঝোতা করা উচিত এবং সমঝোতাটা এটা সরকার উদ্যোগ নিয়েও করতে পারে এবং সরকার উদ্যোগ নিয়ে করলে আমার ধারণা ওই জাতীয় কমিটির তারাও নিশ্চয়ই এগিয়ে আসবে। বোধহয় নিজেদের ভিতরে একটা সমঝোতা হওয়া উচিত। আন্তর্জাতিক পর্যায়ে যাওয়ার আগে আমি মনে করি যে নিজেদের ভিতরে একটা সমঝোতা হওয়া উচিত। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের আয়োজনে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরাও আশা করছি যে একটা সমঝোতা হবে এবং শেষ মুহূর্তে যেটা বলতে চাই যে আসলে অল্প কয়েকজন পুলিশ সদস্যের জন্য আসলে পুরো পুলিশ বাহিনীকে কিন্তু দোষারোপ করা যায় না। ঠিক তেমনিভাবে একজন সংবাদকর্মীর উপর এ ধরনের ঘটনা আসলে কখনোই কাম্য নয়। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, এটি নিউজের সঙ্গেই থাকবেন।